আসসালামু আলাইকুম। আজ 15 নভেম্বর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসির রায়ে শঙ্কায় কারাবন্দী নেতারা অদ্ভুত যা করছেন। ডিসি নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ। 4 বিয়ে নিয়ে অবশেষে যা বললেন বিএনপি প্রার্থী তুলি। এবার বিস্তারিত। আগামী 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় দেয়া হবে। রায়ে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হতে পারে বলে আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করছেন। ফলে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কারাগারে আটক আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী কালাম আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে ইলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সহ প্রায় সবার মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। অনেককে বিষণ্ণ দেখা গেছে গত কয়েকদিন ধরে। কেউ কেউ আবার পরিবারকে ফোনে জানিয়ে দিয়েছেন, হাসিনার ফাঁসির রায়ের পর আমাদেরও রায় হবে, যে কোনো মুহূর্তে আমাদের ফাঁসি হয়ে যেতে পারে, আমাদের নিয়ে আর চিন্তা করে লাভ নেই। তবে কারাবিধি অনুযায়ী আসামিদের ফোন ব্যবহারের কোনো বিধান না থাকলেও কতিপয় অসাধু কর্মকর্তার কারণে এ সুবিধা তারা পাচ্ছেন। কারাবন্দী বাম ঘরানার নেতারাও যেমন ইনু, মেনন, শাহজাহান খানেরাও এখন নামাজ রোজা শুরু করেছেন। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন বিপদ মুক্তির জন্য। ইতোমধ্যে রায় ঘোষণাকে ঘিরে ঢাকা এবং ঢাকার বাইরের কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই 29 জেলার জেলা প্রশাসক বদলি ও নতুন নিয়োগ দিয়েছে সরকার। জনকণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই পদায়ন ঘিরে ফের উঠেছে নিরপেক্ষতা, দক্ষতা ও রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন। অভিযোগ উঠেছে অধিকাংশ পদায়নই হয়েছে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ রেখে। এতে প্রশাসনের ভেতরে ক্ষোভের পাশাপাশি নিরপেক্ষতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বাড়ছে। মাঠ প্রশাসনে ঝুঁকি ও আস্থাহীনতার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে এই পদায়নকে অনেকেই দেখছেন নির্বাচনী মাঠ দখলের কৌশল হিসেবে। আর এ কারণে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসনের বিতর্ক যেন পিছু ছাড়ছে না, বরং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ঘনীভূত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক কর্মকর্তা বর্তমানে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তা জানান, সামনের নির্বাচন, এ সময়ে মাঠে প্রশাসনের দায়িত্ব পেয়েছেন আওয়ামী সরকারের সুবিধাভোগী অন্তত 10 থেকে 12 জন কর্মকর্তা। পাশাপাশি মাঠ প্রশাসনে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও 3 জন ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অভিজ্ঞতা নাই বললে চলে এমন অযোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নির্বাচনকালীন মাঠ প্রশাসনে বড় ঝুঁকির সংখ্যা রয়েছে, তেমনি যোগ্য বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনার ভার আরও বাড়ছে বলে মনে করেন তারা। সামাজিক মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া ভিডিও ভাইরাল হওয়া আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। এর আগে তিনি ভোলা জেলার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী ঘনিষ্ঠ এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজ এলাকায় 100 একর জমিতে মৎস্য ঘের তৈরির অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও তাকে নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। একইভাবে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি ও বার্তা শেয়ার করা উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা, শেখ রেহানা, এমনকি টিউলিপ রেজওয়ানার ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সরকারি কর্মকর্তা হয়েও এমন দলীয় সংশ্লিষ্টতা প্রকাশ্যে আনায় প্রশাসনের ভেতরে সমালোচনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে নড়াইলের সাবেক ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে। উপসচিব পদে পদোন্নতির পরই তিনিও কিছু আওয়ামীপন্থী কর্মকর্তা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নেন। তার বিরুদ্ধে নড়াইলের ডিসি থাকাকালীন আর্থিক অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ইস্যুর অভিযোগও রয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে। এছাড়া ইকোনমিক ক্যাডারের অন্তত 3 কর্মকর্তা যাদের মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা সীমিত, তাদেরও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান ও মানিকগঞ্জের ডিসি নাজমুন আরা সুলতানা। প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও তাদের পদায়ন প্রশ্ন তুলছে দক্ষ ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে। একইভাবে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাগেরহাটের সাবেক ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। তারও মাঠ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও 2 জেলার ডিসি পদে পরপর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিতর্কিত 2014 সালের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ARO হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ কুমার সিংহ ও লুৎফুন নাহারকেও যথাক্রমে বরগুনা ও মেহেরপুরের ডিসি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা ও নির্বাচনী অনিয়মের অভিযোগ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সময় থেকেই ডিসি নিয়োগ নিয়ে আর্থিক কেলেঙ্কারি ও প্রভাব খাটানোর অভিযোগ চলে আসছে। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আউয়াল মজুমদার গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয়, এটাই সবচেয়ে বড় বিপদ। ঢাকা 14 থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সানজিদা ইসলাম তুলির সম্প্রতি 4 বিয়ে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের তৈরি হয়েছে। বিতর্কের পর বিষয়টি নিয়ে কথা বলেন তুলি। তিনি বলেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও বলেন, আজ নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে আমি 4 বিয়ের ব্যাপারে ইসলামের বিধানের বিরুদ্ধে কিছু বলিনি। তিনি বলেন, কোরআন ও সুন্নাহতে একাধিক বিয়ের অনুমতি আছে, তবে শর্ত হলো ন্যায় বিচার। তুলি আরও বলেন, ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায় বিচার করতে হবে। কোরআন স্পষ্ট নির্দেশ দেয়, যদি ন্যায় বিচার করা সম্ভব না হয় তবে একটিতেই সীমাবদ্ধ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে প্রকাশ করে করো। তিনি বলেন, আমাদের বুঝতে হবে ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধুমাত্র আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হলো নারীর সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা। তাই আমার বক্তব্য ছিল শুধু এই, আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের উপর জোর দেয়, প্রতারণার উপর নয়। দুঃখ প্রকাশ করে তুলি বলেন, দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয় বোধে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত। কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সামনে বড় চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ বিএনপি। বৃহস্পতিবার তিনি দলীয় মনোনয়ন নেওয়ার পর এলাকায় চলছে নানা আলোচনা। এদিকে মাত্র 2 দিন আগে কাকতালীয়ভাবে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রুপিং দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই এই আসনে ঐক্যবদ্ধ বিএনপি হাসনাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, দেবিদ্বারে বিএনপির মধ্যে ত্রিমুখী দ্বন্দ্ব এবং গৃহবিবাদ দীর্ঘদিনের। বিএনপির ভোট ব্যাংক খ্যাত আসনটিতে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এবং ছাত্রদল নেতা আব্দুল আউয়াল। দলের মনোনয়ন পান মঞ্জুরুল আহসান মুন্সি। সম্প্রতি কেন্দ্রীয় উদ্যোগে নয়, ব্যক্তিগত উদ্যোগে দলের গৃহবিবাদ নিরসনের চেষ্টা করছেন মঞ্জুর মুন্সি। এরই অংশ হিসেবে শক্তিশালী মনোনয়ন বঞ্চিত তারেক মঞ্জুর সঙ্গে দেখা করেন। এতে ওই আসনের বিএনপির রাজনীতিতে শীতল হাওয়া শুরু হয়। এর আগে স্থানীয়রা ধারণা করছিলেন বিএনপির বিভাজন ও গৃহবিবাদ কাজে লাগাতে পারবেন এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং জামাত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। তাছাড়া হাসনাত 5 আগস্টের পর দেবিদ্বারে ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহণ করে ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, ইতিবাচক রাজনীতি, জনসম্পৃক্ততা, সাধারণ মানুষের সঙ্গে সেতু বন্ধন তৈরি করে হাসনাত এখন এই আসনে একজন আলোচিত প্রার্থী। তবে স্থানীয়দের অভিমত, বিএনপি ঐক্যবদ্ধ হলে তা হাসনাতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আবার প্রশ্ন উঠেছে, বিএনপির গৃহবিবাদ কি বাস্তবে নিরসন হবে? তারা কি দ্বন্দ্ব ভুলে একই মোহনায় মিলিত হতে পারবে, নাকি এসবই আইওয়াশ? বিশ্লেষকরা বলছেন, ভোটের তফসিল এবং চূড়ান্ত সময় এলেই বোঝা যাবে বিএনপির দ্বন্দ্ব শীতল হয়েছে নাকি পুরনো পথেই হাঁটছে। এনসিপির দেবিদ্বার উপজেলার মুখ্য সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির বলেন, হাসনাত আবদুল্লাহকে নিয়ে দেবিদ্বারের মানুষ স্বপ্ন দেখছে। তিনি এখানে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি করেছেন। তার বিপরীতে যেই প্রার্থী হোক, আমরা জনগণের উপর আস্থাশীল। আগামী নির্বাচনে হাসনাত বিপুল ভোটে জয়লাভ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, 3টি সাম্প্রতিক ঘটনা
আমার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। শফিকুল আলম লেখেন, বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দলটি তাদের সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করলে বিশৃঙ্খলা দেখা দেবে এমন একটি ব্যাপক আশঙ্কা ছিল। অনেকের ধারণা ছিল শত শত বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে নেবেন না, বিক্ষোভে নামবেন, এমনকি আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারেন। কিন্তু এক দুটি সামান্য ঘটনা ছাড়া ঘোষণাটি আশ্চর্যজনকভাবে শান্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ থেকে প্রমাণিত হয় বিএনপি নেতৃত্বের যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে কাজ করছে। মনোনয়নের ব্যাপক গ্রহণযোগ্যতা ইঙ্গিত দেয় প্রচারণা ও নির্বাচনের সময় দলের ভেতরে সংঘর্ষের সম্ভাবনা খুবই কম। তিনি লেখেন, আওয়ামী লীগের সক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখছি এবং তা বেশ ছোট। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের একটি বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক রয়েছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করার মতো শক্তিশালী। কিন্তু গত কয়েক দিনের ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে দলটির বাস্তব সংগঠিত শক্তি আসলে কতটা সীমিত। এখন তারা ক্রমেই ভাড়াটে টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতিকারী গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করতে পারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই শাটডাউনের মতো প্রচারণা চালাতে পারে। প্রকৃত অর্থে যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুবই কম। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণও তাই নির্দেশ করে। দলের তৃণমূল হয় ভেঙে গেছে, নয়তো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির দ্বারা নিমজ্জিত হয়েছে। এই বাস্তবতা বিবেচনা করে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোনো অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে সবাইকে আমন্ত্রণ। এই জীবনে শত্রু চিনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনার পরিবেশ প্রতিবেশে কে কে শত্রু আর কে কে বন্ধু তা যদি আপনি চিনতে পারেন তাহলে মনে করবেন জীবনে উত্তম কাজটি করেছেন। না, আমি এটা বলছি না যে শত্রু চেনার সঙ্গে সঙ্গে সেই শত্রুর বিরুদ্ধে আপনি ফাইট করতে শুরু করবেন, রেগে মেগে অস্থির হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন, তা কিন্তু নয়। শত্রু চিনে রাখবেন আপনার সতর্কতার জন্য, যেন এই শত্রুর কাছ থেকে আপনি দূরে থাকতে পারেন, তার কোনো চক্রান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। শত্রু চিনে রাখলে নিরাপদে পথ চলতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে সংবিধান সংশোধনী বিল। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন অসীম মুনির। শুধু তাই নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করানো হয়েছে। জনতার আশঙ্কা ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে পাকিস্তান। এবার এর বিরুদ্ধে হুঙ্কার জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের। দেশ জুড়ে বিক্ষোভের সিদ্ধান্ত নিল পাকিস্তানের বিরোধী জোট। জানা গিয়েছে পাকিস্তানের বিরোধী জোট দেশ জুড়ে বিদ্রোহের ডাক দিয়েছে। এ জোটের নেতৃত্বে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। পাকিস্তানের জাতীয় সংবাদপত্রের খবরে জানা গিয়েছে পিটিআই এর নেতৃত্বে থাকা জোট সংসদীয় দলের সভা করেছে। এই বৈঠকে পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান, আসাদ কায়সার এবং বেশ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান সরকার দেশ চালাতে অক্ষম এবং পাকিস্তান গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সাবেক স্পিকার আসাদ কাইসার এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা বিচার ব্যবস্থাকে নিজের পায়ে দাঁড়ানোর অনুরোধ করব। জানা গিয়েছে আগামী শুক্রবারের বৈঠকের পরে জোটের তরফে দেশ জুড়ে যৌথ প্রতিবাদের কথা ঘোষণা করা হবে। বুধবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধানের 243 অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত বিল পাশ করে শাহবাজ সরকার। এর ফলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে মুনির হলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এর আগে এরকম কোনো পদ দেশটির সেনাবাহিনীতে ছিল না। সংবিধান সংশোধন করে নতুন এই পদ সৃষ্টি করা হলো। এর পাশাপাশি নতুন বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষাকবচও দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করিয়েছে পাক সরকার। এই বিলে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মাধ্যমে আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করল শাহবাজ সরকার। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।